ঠিকই হয়ে গেছিলো, ওই দিকটা বসাবো। ওই দিয়েছি যে দেখতে পাচ্ছি এখানে আছে বেগুন আর পটল পোস্ত আছে। কালকে সারা রাত্রি ঠাকুর দেখে মাকে বিসর্জন দিয়ে ছেলে সকাল 7টার সময় বাড়ি এসছে, যখন ওর বাবা কাজে বেরোবে তার একটু আগে এসছে। তো দেখো এখন ঘুমাচ্ছে, আমি একটু পাখাটা চালিয়ে রেখেছি হালকা করে, কেন ওর শীতও করে। বেড কাভারটা যেহেতু কেচে দিয়েছি সেহেতু গায়ে দিতে পারছে না, ওর শীত করছে দেখেই বুঝতে পারছো, আবার গরমও লাগছে, একটা অস্থির ব্যাপার। আর আমি এখানে জুতো পরে নিচ্ছি, আমি চলে যাব বাজার আনতে। আর ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক। আর আমি দেখো সকাল দিয়ে কত কাজ করেছি, বাসন কোসন মাজা সমস্ত করে, আর কত জামা কাপড় কেচেছি। এখানে রয়েছে এক পাজা জামা প্যান্ট, ওইখানেও রয়েছে। তো চলো পর্দাটাকে এখানে ভালো করে সুন্দর করে লাগিয়ে দিই। তার কারণ হচ্ছে আরও আলোটা ঢুকবে, রোদ্দুর ঢুকবে, ছেলে শুতে একটু অসুবিধা হবে, বাচ্চা মানুষ দুরাত্রির ধরে জেগে আছে। দেখো আমি ডাকলাম না, ওই জন্য আস্তে করে চুপচাপ করে নিজের কাজকর্ম সেরে দিয়ে বাজার চলে যাচ্ছিলাম। ভেবছি বাজার আজকে যেতাম না, ভাবলাম যে চলো ডিম করবো খানে বা যাই হোক, তাও বললাম চলো জামা কাপড়গুলো নাহলে এসে দেখা যাক মেলবো, তো আগে তো ঘুরে আসি, যদি পেলাম ভালো মাছ, না পেলাম আরও ভালো, বুঝেছো তো। এইটা আমাদের বেড কাভার চাদর। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর সকালবেলা প্রচুর কাজ করেছি, কালকে অনেক রাতে এসেছি বাড়িতে, কালকে প্রায় 2:30-3টের সময় বাড়ি এসেছি। কিন্তু আমাদের যে টাইমে ওঠার, আমাকে অন্তত সেই টাইমেই উঠে যেতে হয়। তারপর বরকে ডেকে দিলাম, তারপর ছেলে এসছে সকালবেলা 7টার সময় এসছে, ওর বাবা বেরোবে, তখন ওর বাবা জাস্ট ওকে ফোন করতে যাবে, ও বাড়ি এসছে। আমি ছেলেকে ভোর 5টায় করলাম, মেসেজ করলাম। ছেলে বললো মা এখনও বিসর্জন হয়নি, দেরি হয়েছে এবছর, কেন জানি না। আর অন্য বছর 5-5:30টার মধ্যে বাড়ি আসে, এবছর দেরি হয়েছে। আর কালকে একটু কাজল পরেছিলাম, মুখগুলো কেমন যেন ভারী লাগছে। তো আজকে রবিবার, জানো বাজার যাই। আমি ভাবছি ওই অত জামা প্যান্ট কেচেছি, ছেলে জামাটাকে নষ্ট করে দিয়েছে। তার কারণ কে ওইখানে প্রচুর ভিড়, আর এবার তো মিলিটারি ফোর্স দিয়েছে, অন্যবার তো সেটা কম থাকে আর কি, নেই থাকে না, মানে এমনি পুলিশ থাকে, এমনি পুলিশ মিলিটারি ফোর্স সামনে থেকে তো ভিডিও করতেই দিচ্ছে না, ক্যামেরা নিয়ে নিচ্ছিল, আমারই ফোন হাত থেকে নিয়ে নিচ্ছিল আর কি। তারপর বললো যে এখানে বলি হচ্ছে, তো করবে না, ক্যামেরা করবে না। তারপর করিনি আমি দেখো এমনি ভিড়ে নিজের ঠেলাঠেলি তো যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। ছেলে কিছু ভিডিও করে নিয়ে এসছে ছেলের ফোনে, তবে ছেলের ফোনে ক্যামেরা তো ভালো না, অনেক পুরানো ফোন, তবে যতটুকুনি জানিয়েছে সেইটুকুনি তো তোমাদের দেখাবো। এখন বাজার যাচ্ছি, ঘরে একটা আলু নেই। এই সপ্তাহ তো বাজার এনেছিলাম রেলবাজার থেকে, প্রতিবার আলু আনি, এবার আলু আনতে পারিনি, আলু আনিনি, মানে আলু দাদারা বসেইনি, 1-2 জন বসছিল, আমি আর আনিনি, এখানকার মতনই দাম, মানে তাহলে থাক। এবার আলুটা একদমই নেই, 2টো না 1টা আলু আছে, যার জন্য কালকে আলু সেদ্ধ দিয়ে দিতে পারি, হলো 2টো 1টা আলু আছে। আজকে কী করবো, আলু আনতে যাব আর কি। এখন আলু আনতে যাবো, আর বাজার যাবো, যদি মাছ পেলাম ভালো, নাহলে ডিম করে দেবো, কেন কাজগুলো তো করতে হবে, গামলায় পাইপ দিতে হবে। ছেলেটা শুয়ে আছে, ছেলেটা ঘুমাক, ও বলছিল মা শোবো না, বললাম না না ঘুমাও তুমি, 2-3 ঘন্টা ঘুমাও, শরীরটা ঝরঝরে হবে। তার জন্য ওকে ঘুমাতে দিয়ে আমি আর ডাকিনি, হালকা করে পাখাটা চালিয়ে দিয়েছি। আর বেশি জোরে চালালে আবার শীত করবে, যেহেতু চাদরটা কেচে দিয়েছি আর কি, বেড কাভারটা কেচে দিয়েছি ওই কারণে। আর ওর জামাগুলোতে এমন কে গুটখা খেয়ে মানে থু করেছে, পুরো জামার পিছনে একবারে পোস্টার করে দিয়েছে। কালকেই আমি বলেছিলাম যে হালকা কালারের জামাটা পরে যাস না, তোর বাবার সেদিন যে নীল জামাটা পরেছিলি ওটা পরে যা, শুনলো না আমার কথা, বুঝেছো তো। বললো যে না মা সবাই পরে যাবে, বাবার জামাটা তো আমার একটু বড় হচ্ছে, ঢলঢলে জামা, আজকালকার বাচ্চারা বুঝতেই পারো ঢলঢলে জামা পরতে চায় না। তো বললো পরে পরবো, এখন পরবো না, তার জন্য পরেনি। তো যাকগে, তো চলো যাই। বাজারে তো দেরি করে গেছিলাম, তো মাছ তো পাইনি, একটুখানি ছিল, 2টোই এরকম গলার কাছে ছিল, তো একটা আমি নিয়েছি। আর তার সাথে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মাছের তেলটা। মাছে এতটা ডিম দিয়ে দিয়েছে, তো দেখি মাছের তেল বলতে গেলে কাতলা মাছ কেটেছিল আজকে মাসিরা, তো সেই কাতলা মাছের তেল দেখো দিয়েছে এটা। আর তার সাথে দেখো ডিম ছিল, দেখো কতটা করে ডিম, দেখতে ভালোই হলো, অনেকটা করে ডিম আছে। আমি দেখিনি, কেন তোমরা এই মাছের এইটা দেখলে বুঝতে পারবে এটা কাতলা মাছ কেটেছিল। রুই মাছ রবিবার কমই কাটে, রুই মাছের তেলের চেয়ে দেখা যাক। আর আমি বললাম মাছি সেদিনের মাছ পেটিটা এতটা ভালো হয়নি, তো বললো যা আছে এই আছে মনে দেখে নিয়ে যা। আমার ছেলে আবার এই কাঁটাটা খেতে খুব ভালোবাসে, তাই তো বাবা, ছেলে খুব ভালোবাসে এটা খেতে।
কাটবো আর তার সাথে তোমাদের দেখাই আর প্রসাদের জিনিসটা দেখাই। তারা হাতটা ধরে নিই। ভেবেছিলাম প্রসাদ পাবো না, জানো তো, তারপরে পেয়েছি, আলু ভাজাও পেয়েছি, তার সাথে ব্যাগটা নিয়ে গেছিলাম আলু নেবো বলে, ওই যে আলু নিয়েছি আর এই যে প্রসাদ আর একটা করে আলু আলু ভাজা পেয়েছি। ঠিক আছে, ব্যাগটা ধুতে হবে, ধুয়ে দেবো পরে। আর আজকে আমাদের এই মানে কালকে রাতে পুরো কোন্নগরে পুজো হয়, এটা পুরো কোন্নগরে অনেক পুজো, অনেক। এই দেখো আমাদের বারোয়ারি তলা আছে, বারোয়ারি তলা এখানেও মানে আমাদের পুরো কোন্নগরে, তোমাদের আগেই বলেছি যে এখানে পুরো মন্দিরে সব পুজো একই রকম মায়ের পুজো হয় আর কি। আলু ভাজা দিয়েছে আর দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে প্রসাদটা রেখে দিলাম, আর প্রসাদ কোনো কিছু ফেলার না, ছেলের মুখেও একটু দিয়ে দিলাম। আমি বাজার থেকে আসলাম, দেখছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও বললো মা পড়া আছে সেই জন্যে। আর ও উঠে পড়েছে, উঠে পড়তে বসেছে। আমি না তুই একটু শুতে পারতে, বলছে আমার চোখটা বন্ধ হয়ে আসছে। আমি যে এক কাজ কর, চান টান করে দুটো খেলে খা, খেয়ে দে, নাহলে শুয়ে পড়, তারপরে আমি রান্না বান্না সেরে তোকে ডাক দেবো। তো আমি তারপরে দেখো জামা কাপড়গুলো সব এখানে একে একে মেলতে শুরু করেছি। তার কারণ হচ্ছে এগুলো না মেললে তারপর যদি জল থাকে মানে ভিজা থাকে তখন আবার গিয়ে অসুবিধা হয়ে যাবে। তার জন্য জামা কাপড়গুলো সব একে একে মেলছি, যে একদিক শোকাবে তুলবো আবার একদিক মেলবো, তো একটার উপর আর একটা ডবল করে মেলে দিতে হবে, কেন জায়গার খুবই অভাব, বেশি করে কাচলে খুব কষ্ট। তবে কি জানো তো, হাতে কাচতে ভীষণ কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমার আঙ্গুল ব্যথা যা করে না, তোমাকে কি বলবো। কালকে যেখানে বাসন কোসন মাজি সেই জায়গাগুলো ঘষেছিলাম, তারপর দেখছি মানে হাত আর মুঠ করতে পারছি না, এত ব্যথা। তো আজকেও সেই, আর মাঝে মাঝে ক্যামেরার সামনে কি করছি, ক্যামেরাটা জানো তো এপাশ ওপাশ এপাশ ঘুরছে, ঘোলা হয়ে যাচ্ছে। ফোনটা তোমাদের বলি না মাঝে মাঝে ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব করে, একটু আধটু ডিস্টার্ব না, অনেকটাই ডিস্টার্ব করে। আর এখানে একা একা সব জামা কাপড়, বরের গেঞ্জি জামা প্যান্ট। আর ছেলে যে ওই যে মানে বিসর্জনের ওখানে ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল, তোমরা তো দেখেইছো। ওইখানে কি বলো তো, কে যেন তিরাঙ্গা খেয়ে ছেলের জামার মধ্যে থু করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম বাবা হালকা জামা পরিস না, তবে কি বলো ওর খুব বেশি জামা প্যান্ট নেই তো, দুটোই জামা, একটা সাদা আর একটা এই কালারের জামা, আর একটা কালচে কালারের, সেটা ছোট হয়ে গেছে। তাই তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা কি দেখা যাচ্ছে, তো বেশ বোঝা যাচ্ছে। যতটা পেরেছি ঘষা দিয়েছি, রগড়েছি, কিন্তু উঠছে না, জানো তো, কয়েকবার হয়তো কাছাকাছি করলে তারপরে দেখা যাবে হয়তো উঠবে। হচ্ছে ছেলের শরীর ভালো লাগছে না, বলছে পেট ফুলছে, কেমন লাগছে দেখো, ভরে গেছে, বললাম না। আমার পিঁড়িটা আমি ঘরে নিয়ে গেছি না, পিঁড়িটা আমাকে দিতে দাও তো একটু, আমি গামলাটা মাজি। যে আজকের সকালবেলা সব মেজেছি, সব বলতে গেলে ক্যামেরা করা হয়নি, ভিডিওই করা হয়নি। ওই জলের ড্রাম, ওই গামলা সব মাজা হয়েছে, আর প্রচুর কেচেছি, মেলার জায়গা একদম শেষ হয়ে গেছে, এত জামা প্যান্ট কেচেছি। ছেলে তো জামাটাই কি লাগিয়ে এনেছে, অনেক ডরলাম, হালকা ফুলকা উঠলো, একবারে কাচলে হবে না, কয়েকবার কাচতে হবে। আর ঠাকুরের ভোগটা তো তোমাদের দেখালাম, এখানে রেখেছি। এতে ছেলে বলছে মা আমি খাবো না ভাবছি, তো না খাক, আমি খাবো, অসুবিধা নেই। ও মুড়ি তরকারি যাই হোক খাবে, একটু পেঁয়াজ বা শশা টশা কেটে দিই। তো আমি আগে গামলাটা মেজে আসি, তুমি ঠাকুরটা দাও, নাহলে আমি এসে মুড়ি তরকারিটা মেখে দিই, পেঁয়াজ কেটে দিই, চামচে দিয়ে খেয়ে নাও, খেয়ে ঘুমাও, না খাও তো না খাও। ওটা দাও, তরকারিটা আমার নিরামিষ আছে, আমি খেয়ে নেবো প্রসাদটা, কেন আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি, তোমরা তো জানোই সেটা। তো এই যে সকালবেলা দিয়ে যে কাজ করছি, সেই সকাল দিয়ে কাজ করেই যাচ্ছি, কাজ আর শেষ হচ্ছে না। এখন রান্না আছে, আবার আজকে কতটা মাছের ডিম দিয়েছে মাসি, সেই মাছের ডিম আবার বড়া করব, করে একটু তরকারি করে রাখবো, রাতে রুটি খেতে পারবে বর। ছেলে তো এখন ঘুমালে উঠবে কখন তার ঠিক নেই, সব থেকে আমি কাজ সারি। দেখো তারপরে এখানে চলে এসেছি আমার কাজ করতে, আমার যেটা কাজ, ছেলে চান করে চলে গেছে। আমি বললাম বাবা তুই, আমার মাছ কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই যে গামলাটা মেজে দিচ্ছি, জানোই তোমরা দুদিন পর পর মাঝে, আজকে কিন্তু সকালবেলা অনেক কিছু মেজেছি, সাদা ড্রামটা আর একটা কালো গামলা সব মেজেছি, কেন এত জামা প্যান্ট কেচেছি, এক গামলা জলে তো হয়নি, আর একটা গামলার মানে ড্রামের জলটাও লেগেছে, ওগুলো খালি হয়েছিল, ওগুলো সব সকালে কিন্তু মেজে দিয়ে গেছে। আর এটাও মাজছি, দেখতে পাচ্ছ লাল হয়েছে, দুদিন পর পর মাজার পরেও কিন্তু প্রচুর জলের আয়রন। এই আয়রনে জলের জন্য বর বারণ করে টাইম কলে জল আমাকে খেতে, তো কেউ মোটামুটি খায় না যেন এখানকার টাইম কলে, কিন্তু আমি কি জানো কেনা জলটা একদম খেতে পারি না, অনেক চেষ্টা করি, কিন্তু কেনা জলটা খেয়ে আমার তৃপ্তি হয় না, হয়তো সপ্তাহ 15 দিন কি মাসখানেক খেলে হয়তো গিয়ে অভ্যাস হবে, আমার তারপরে খাই না থাকে। তো এই মানে টাইম কলে জলটাই খাই, মানে যত দুনিয়ার জল খাই, আমার টাইম কলে জল না খেলে আমার মানে খাওয়া মানে হজম হয় না। তো এই দেখতে পাচ্ছ গামলাটাকে উল্টে মাজছি, তবে কি বলো এই যে তলার যে দাগটা দেখছো এটা কিন্তু পরিষ্কার হচ্ছে না, তার জালি দিয়ে মাজছি তাও কিন্তু পরিষ্কার হচ্ছে না। তার কারণ কি বলো তো, যে এটা না নিচে রেখে রেখে সবসময় জল পড়ে পড়ে মোটা একটা আয়রন পড়েছে। তারপরে গামলাটা মেজে ধুয়ে দেবো, বস্তাগুলো তো রোজই ধুতে হয় জানো তো, যদি এটা ঢাকার সিস্টেম হতো তাহলে একরকম হতো, কিন্তু তুমি জানো যে গামলা যাদের হয়, তো গামলা কিনতে গেলে ঢাকা সিস্টেম
হয় না, ঢাকা পাওয়া যায় না, বস্তা টস্তা এগুলো দিয়েই আসলে ঢাকাঢাকি করতে হয়। তো বস্তা দিয়ে দেখো এখানে ঢাকাঢাকি করে রেখে দিই, তো বস্তার উপরে তো নোংরা পড়ে, জল জমে, সেখানে একটা শ্যাওলা জমে, গামলার যদি এই অবস্থা হয় তো বস্তার কী না অবস্থা হয়। তো সে বস্তার অবস্থা খারাপ হয় মাঝে মাঝেই, কিন্তু বস্তাটাকে আর কি বলো তো, মেয়েদের জীবন কোথাও একটু নোংরা টোংরা দেখলে মানে কেমন যেন লাগে, নিজেদেরই অস্বস্তি লাগে। কিন্তু যাদের দেখে অভ্যাস, অনেকে কিন্তু আছে যারা কিন্তু দেখাবে কত পরিষ্কার ছুচি মতন দেখাবে, কিন্তু দেখো তাদের ঘর দুয়ার জিনিসপত্র জামা মানে যাই দেখবে না কেন মানে সেই রকম পরিমাণে কিন্তু নোংরা দেখতে পাবে আর কি, বুঝেছো। কিন্তু আমার কি বলে, আমি ভিডিও করতে পারি কিন্তু আমার হচ্ছে একা হাতে সব সামলাই, দিয়ে ঘর দুয়ার ঝাড়া মোছা পরিষ্কার, তার মধ্যে 19-20 শরীর খারাপ থাকলে তখনের কথা আলাদা, তখন তো পেরে উঠি না, কেউ পেরে উঠবে না। ভিডিও যারা বানায় তুমি বেশিরভাগ দেখবে তাদের শরীর পুরো চকচক করে, এই কারণে তারা পার্লার, ঘরে সাজগোজ আর কিন্তু নিজেদের ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে। তারা ভিডিও করে এতটাই ব্যস্ত থাকে, ঘরে কিন্তু কখনোই দেখবে না তারা মানে কি বলো খুন্তি নাড়ছে। হ্যাঁ, যেমন সাধন সাথী ওরা রান্নাবান্না করে, কিন্তু তারা থাকেও সাদামাটা। বড় বড় নাম বলছি দেখো, যারা প্রতিমা বলো, তারপর কি মিতালি তো নাকি মিঠু, নিতু ব্লগারে নিতু বলো, এদের সবাইকে দেখবে তো কখন এরা রান্নাবান্নার কোনো সময় ব্লগ করে কিনা। কেউ যদি বাড়িতে আসলো কখন একটু বসালো তো বসালো না, আদার্স কিচ্ছু না। এদের সাহায্য করার, কাজ করে দেওয়ারও মানুষ আছে, আর এদের তো ঘর পরিবারের মানুষজন আছে, এদের বরেরাও আছে সবাই, কিন্তু আমাদের কিন্তু কেউ নেই। আমাদের কিন্তু 10 মা দুর্গার মতো 10 হাত দিয়ে সব দিক সামলাতে মেখে দিলাম ছেলেকে। আর এই যে এই কোটোটা ধোবো, সেদিন ওই যে ভুল করে দিয়ে ফেলেছিল, নিরামিষে খাওয়া যাবে না, মানে ঠেকাঠেকি হয়ে গেছিলো, ওরও ভালো লাগছে না। এই টমেটো ফমেটো নষ্ট হয়ে গেছে, এগুলো কেটে নিয়েছে না, মুড়িটা পুরো একদম ভালো লাগছে দেখতে। ওকে খেতে দিয়ে আমি মুড়ির কোটোটা ধুয়ে আসি, তো শর্ট ভিডিও করে রান্নার দিকে যাব। রান্না করব, ধনেপাতা বাছলাম, সেদিন ধনেপাতা এনেছিলাম, এই যে বেছে নিলাম, আর এই ধনেপাতাগুলো সব খারাপ বেরিয়েছে, বুঝেছো, কালকে লাগেনি ধনেপাতা সেই জন্যে আরও। আর এখানে একটু বড়ি নিলাম, কালকে পুঁই শাকের তরকারি আছে, ওর মধ্যে বড়ি দেবো, ছেলে বড়ি দিয়ে টকের ডাল দিয়ে পুঁই শাক ভালোবাসে। আর এখানে দেখো কি কি আছে, দেখো ছেলে কালকে বলেছিল মা রুটি দিয়ে পটল পোস্তটা হলে খুব ভালো হতো, তোর বাবা অল্প করে খেয়েছে আর আমিও খুব অল্পই খেয়েছি, দিয়ে এই যে পটল পোস্ত রয়েছে, একটু ঝোলঝোলি আছে, আর এখানে রয়েছে পুঁই শাকের তরকারি, যেহেতু ডাল দিয়ে খুব ভালো খায়, টক ডাল দিয়ে পুঁই শাকের তরকারি। কালকে একটু পটলের খোসা বাটা রয়েছে, আজকে আরও করবো মাছ আর মাছের ডিমের বড়া করে তরকারি। আর এই দেখো বেগুনটাও খারাপ হতে লেগেছে, পটলগুলো এনেছি এগুলোও খারাপ হতে গেছে, দেখেছো। এই দেখো এটা কেটে ভাবছি পটলটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করি, আর ওই বড়ার তরকারিটা করি, আর হচ্ছে আর কিছু করব না। আর এগুলো সব তরকারিগুলো গরম করব, বুঝেছো, আর কোনো মশলা দেবো না, কিন্তু মশলা আমাকে করতেই হবে, মিক্সিতেই করব, কেন আমাকে করতে হবে, বড়ার তরকারির জন্য মশলা করতে হবে। আর এই ধনে পাতা দিয়ে কাঁচা আম দিয়ে বাটা করব, এটা আজকে বাটবো, আজকে আজ এটা আমের চাটনি করব না, কাঁচা আম দিয়ে ধনে পাতা বাটবো। আলু নিয়ে এসেছি 4 কিলো, জানি না আমি, আমার পন্ডোলাইসিস আছে বলে তাই নাকি, আমি বাড়ি এসেছি বাজার থেকে, দেখছি ছেলে ঘুম থেকে উঠে গেছে, ও পড়তে বসেছে, ওর পড়া আছে, সেই জন্যে ওর মানে চিন্তা, জানো তো, মাথায় একটা চিন্তা। তো আমি হচ্ছে আসছি যখন, মাথাটা এমন পিছন দিকে চক্কর করছে, কাটছে, ঘুরছে, দেখছি এই ঘাড় দিয়ে এইখান দিয়ে যন্ত্রণায় আমি মানে থাকতে পারছি না। এখন এই সব করতে করতে দেখো 1টা বাজে, কিন্তু সকাল থেকে 1 মিনিটও বসিনি, নিঃশ্বাসও নিইনি, বুঝেছো। সংসার এমন একটা জিনিস, আর আমাদের মতো মেয়েদের এমন একটা জীবন, সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না। এ দেখো মাছটা এরকম এনেছি, 3 পিস দাগা বেরিয়েছে, 2টো পেটি বেরিয়েছে আর কি। আর এই মাছটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মাছটাকে ভেজে টেজে নিয়ে, আর এদিকে তারপরে বসে সবজি কাটতে, তো এখানে কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে সেদ্ধ করতে। তো সবজি কাটতে বসেছি, ধনেপাতা তো তোমাদের দেখালাম, ধনেপাতার কথা বললামই, ধনেপাতাগুলো নষ্ট। আর কী বলো তো, শনিবারে রবিবার দিন না মেলায় যাওয়া যাবে না, অনেকেই কিন্তু মেলায় যাবে, কিন্তু আজকে মেলায় গেলে প্রচুর ভিড়, মারাত্মক ভিড়। তবে আমার সোনা বাবা কখনো কিন্তু বায়না করে না, এই যে সারা রাত্রি ঠাকুর দেখে এসছে, মাত্র 20 টাকা দিয়ে একটা ওই যে ক্যাম্প বলে না ঠান্ডা, সেই ঠান্ডা খেয়েছে, আর কিছু না। আমার ছেলে সত্যি খুব বোঝে গো, যেন ওর জীবনে তোমরা সবাই বলো ওকে বলবে কোনো একটা কাজ করতে বা পড়াশোনা, ও কিন্তু সত্যি বলতে বলেছে মা তোমার কলেজে আমার যে হাত খরচা তোমাকে চিন্তা করতে হবে না, আমি নিজে কোনো একটা কাজকর্ম করে আমি হাত খরচা মানে বার করে নেবো, তুমি শুধু পড়াশোনার খরচাটা দিও। দেখো সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড হয় না, আমি বারবার এই কথাটা বলি, অনেকে কিন্তু আমাকে ব্যঙ্গ করে, কত ভালোভাবে দেখে নেবো, হ্যান ত্যান, দেখা যাবে ভবিষ্যৎ, এরকম বলে। সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড হয় না, ফার্স্ট সেকেন্ড কেন, মাঝখানে যারা মোটামুটি নাম্বার পেয়ে পাস করে তারাও কিন্তু নিজের জীবনে কিন্তু দাঁড়ায়, তারাও কিন্তু স্থাপিত হয়, তারাও কিন্তু চাকরি বাকরি করে, তাই না বলো। তো যার যেমন ধারণা, আমি তাদের বদলাতে পারবো না, আমি কখনোই কিন্তু বলি না যে আমার ছেলে ফার্স্ট সেকেন্ড হবে। প্রথমবার
যা নাম্বার করেছে তার হয়তো অর্ধেকও এবারে নাম্বার করবে না, কিন্তু সব কিছুই মানিয়ে নিতে হবে মানুষের সাথে। কেন এবছর মাত্র 2 মাস 2.5 মাস পেয়েছে পড়াশোনা করার জন্য। সে 2-2.5 মাসে একটা সিলেবাস, অত মোটা মোটা বই, তারপরে সায়েন্সের পড়া শেষ করা সম্ভব না, জানো তো। তাও তো আমার ছেলে বলে মা আমি যতটা পেরেছি করে এসেছি। অধিকাংশ বাচ্চারাই বেরিয়ে, আমি একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছিলাম, অধিকাংশ বাচ্চারা মেয়েরা সব বেরিয়ে কান্নাকাটি করছে, যাতে বলছে যে সিলেবাস আগেরটাই ভালো ছিল, যেমন মানে এই সেমিস্টার বাদ দিয়ে অন্য মানে যেমন পরীক্ষা হতো আর কি তেমনই ভালো ছিল। কিন্তু এখন যার যেমন মানে আমরা তো চাইলেই কিছু হবে না, যেমন সরকার চাইবে তেমন হবে। নতুন সরকার এসে তারা আবার কি নিয়ম বার করে সেটাও দেখার আছে আর কি। তো সবাই কিন্তু শিক্ষক থেকে আরম্ভ করে স্টুডেন্ট থেকে সবার কিন্তু একটাই কথা যে আগের মতো পরীক্ষা আবার পুনরায় চালু করা হোক আর কি, বইগুলো ঠিক করা হোক। এই যে বছরে 2বার করে সেমিস্টার বাবদ বই, প্রথম বইটা বেরোতে কত সময় জানো, এই যে 3rd সেমিস্টারে পরে 4th সেমিস্টার যে ছেলে আমার দিল, আমার ছেলে তো আমার ছেলে বলে না, এটা কোনো বাচ্চাই কম্পিউটার বই বেরোয়নি, কম্পিউটার বই ছাড়া ওরা পড়ে পরীক্ষা দিল, জানো। বাড়ির স্যার যা পড়েছে তাই 3rd সেমিস্টারে পরে 4th সেমিস্টারে একটা দিন স্কুল হয়নি, একটা দিনের জন্য বলতে পারবে না কোনো দিন স্কুল হয়েছে। যদি কোনো বাচ্চা গেছে, 2জন গেছে, 2জন কি 4জন গেছে, অন্য বাচ্চা আসেনি, তার জন্য কিন্তু স্যার ম্যাডামরা কিন্তু ক্লাসটা করায়নি, কিন্তু বসে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর কি, বুঝেছো তো। তা কী করে একটা বাচ্চা ভালো রেজাল্ট করবে বলো তো। করতে করতে আজকে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো, সত্যি কথা বলতে। দেখো এখানে মাছের তেলটা এই যে ভাজা কমপ্লিট হলো, এখনও মাছের ঝোল বাকি, অলরেডি 2:30 বাজে। তারপরে এই পটলের খোসাটা একটু তেল দিয়ে একটু নুন দিতে হবে, নুন কম হয়ে গেছে। এটা পটল পোস্তটা একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো। তারপরে করব এই যে মাছের ডিম বড়া করে, তারপরে তার তরকারি করব। এখন এত কিছু বাকি আছে, কখন করব জানি না, তবে কাল হেঁটে এসেছি, পায়ের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো ভাবছি এই কড়াইতে মাছের ঝোল বসিয়ে ছোটো কড়াইতে মাছের ডিমের বড়াটা এখানে ভাজতে শুরু করব, বুঝেছো। এবার আমি বাটি খুঁজে পাচ্ছি না যে মাছের তেলটা কোন বাটিতে রাখবো, ওটা হচ্ছে সমস্যা, বুঝেছো। চলো দেখো মাছের তরকারি বসিয়ে দিয়েছি, আর বেগুনগুলো না ভাজতেই দেখো গলে গেছে, ঠিক আছে। মশলা দিয়ে দিয়েছি, আর এটা বাটি করে ওই দিকটা বসাবো, ফুটতে থাকবে, আমি তখন মাছের ডিমের বড়াটা সেরে নেব। একদিকে বসিয়েছি মাছের ডিমের ভাজা, আর দেখাচ্ছি দাঁড়া। তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি, আর এখানে মাছের ঝোলটা বাটি করে বসিয়ে দিয়েছি। তো ধনে পাতাও দেবো এর মধ্যে একটুখানি, আর এখানে পটল বেগুন আলু দিয়ে একটা ঝোল বসিয়েছি। তো চলো এই দুটো করে নিই। বর চান করে চলে আসলো, আর আমি এখনও ওই মাছের ডিমের বড়ার তরকারির মশলা সাঁতলাচ্ছি, বুঝতে পারছি যে মশলা সাঁতলানো হচ্ছে, তবে এটা বেশি করে তেল দিয়ে নিই, মশলাটা সাঁতলানো হোক। আর এখানে ভাত ঠান্ডা করতে দিয়েছি, আর ওদের ওই তরকারি না হলেও চলে যাবে, বড়া খাবে কটা, কী রয়েছে, অনেক কিছু রয়েছে, বুঝেছো তো। আর রান্না করতে করতে আমি পাগল। ছেলেকে বলছি বাবা তুই হাত দিয়ে ভাত খেয়ে নিস, তো ছেলে বললো হাত দিয়ে খাবো মা, আমি বলছি তাহলে কিন্তু আমি অল্প খাবো, তুই অল্প খা, যেটুকু খাবি খা, বুঝেছো। দেখাচ্ছি তোমাদের কি কি মেনু হচ্ছে, এটা একটু আলু দিয়ে নি, সব করে নি, অনেক কিছু আইটেম, বুঝেছো তো। মানে নাই করে হবে না করে অনেক কিছু আইটেম হয়েছে, মানে দেখতে থাকো তোমরা কি কি হয়েছে, আর আমিও দেখাই তোমাদের। ওই দেখো তারাও সাজিয়ে নি, এখানে রয়েছে পটলের খোসা বাটা, এখানে পুঁই শাকের তরকারিতে বড়ি দিয়েছি, যে দেখতে পাচ্ছি যে বড়ি ছেলের জন্য, মাছের ডিমের বড়া করেছি তার তরকারি হবে, এখানে ডাল আছে, এখানে মাছের ঝোল আছে, বেগুন আলু পটল ধনেপাতা দিয়ে, এখানে ধনেপাতা আর আম বাটা আছে, আর এখানে পটল পোস্ত আছে। এর মধ্যে নুন দেওয়া হয়নি, নুন দিতে হবে। ছেলে বললে একটুখানি কম হয়েছে, টক কম হয়েছে, আমি আবার আম সেদ্ধ করেছিলাম, ওই সাইডে একটু আমটা তুলে রেখেছি, সেদ্ধ আমটা। তো বর আসুক, বর আস্তে আস্তে যে বর মনে মশা তাড়াচ্ছে না কি তাড়াচ্ছে কি জানি, পিঁপড়ে তাড়াচ্ছে না, পিঁপড়া প্রচণ্ড, আমাদের এই গরম পড়েছে না, খুব পিঁপড়া হবে। আর এটা ধনেপাতা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তবে এবারে কাঁচা লঙ্কা একটুও ঝাল নেই, বেকার লঙ্কা। কাঁচা লঙ্কা ঝাল নেই, কয়েকটা তো হেভি ঝাল, কোনোটা খেলা, এটা 3টে লঙ্কা দিচ্ছি, ঝাল আছে তাহলে, আমি তো এমনিই খেলাম। তো চলো ভাত দিয়ে দিই ছেলেকে, ছেলের চোখ মুখ সব ফুলে গেছে, লাল জবা ফুলের মতন হয়ে গেছে ঘুমের জন্য, জানো ওর এত কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কিন্তু ঘুম আসছে না। এক তো সামনে পরীক্ষার রেজাল্ট আছে, ভর্তি টর্তি আছে, আবার 24 তারিখে পরীক্ষা আছে, সব মিলিয়ে মিশিয়ে আমি তো বুঝি মা, এই হচ্ছে ব্যাপার। তো চলো
আমি এখানে বলে ছেলেকে খাইয়ে দেবো না বলেছি, কেন বলো তো, আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আমি বসতে উঠতে পারছি না। ছেলে হাসছে এই কারণে, ওর শরীরটা ভালো লাগছে না, দেখো খাওয়া থেকে দূরে, বলছে মা তুমি খাইয়ে দিচ্ছ না, আমারও খেয়ে মানে একটুখানি খেলে পেট ভরে যাচ্ছে। তাই ওর বাবা বলছে যে ওকে একটুখানি ডাক্তারখানা, ওর শরীরটা ভীষণ খারাপ জানো, পিঠে একটা কেমন একটা যন্ত্রণা হচ্ছে কিছুদিন যাবৎ, যেটা ছেলেটা সহ্য করতে পারছে না, তবু সহ্য করে আছে। ইচ্ছা আছে যে এই মানে সব রেজাল্ট ফেজাল্ট বেরিয়ে গেলে ওকে একটু ভালো করে ডাক্তার দেখাবো। আর কি বলো তো, তোমরা জানো ওকে আমি কিন্তু অনেক কিছু অনেক কষ্টতে কিন্তু ওকে কিন্তু আমি আমার কাছে আটকে মানে বেঁধে রেখেছি। অনেক বড় বড় রোগ গেছে আমার এইটুকু ছেলের উপরে, জানো তো, অনেক কিছু আমার ছেলে কিন্তু জীবনে সহ্য করে কিন্তু আজকে এখানে আছে, যেগুলো আমি বলি না। যখন ওর ওইগুলো হয়েছিল তখন আমি সোশ্যাল মিডিয়ায় আসিনি, নাহলে তোমরা সেগুলোও জানতে পারতে। তো যখন থাকি একা একা অনেক চিন্তা করি, যখন সোশ্যাল মিডিয়া খুলি ভিডিও দেখি, কোনো বাচ্চা দেখি কত মা কাঁদছে। একটা 22 বছরের ছেলে কিছুদিন আগে দেখলাম মানে মারা মানে 9 তারিখে গেছিলো, সেই 9 তারিখে সে পোস্টটা আবার ঘুরিয়ে সে আবার করেছে, মানে বললো বাবা আজ 2 মাস হয়ে গেল তুই চলে গেছিস, কেউ মা বলে, মানে এগুলো ভীষণ কষ্টদায়ক জানো তো। কখনো কোনো মায়ের সাথে এরকম ঘটনা যেন না ঘটে। আমি সে অতি পরম শত্রুর জন্য এই কথা বলবো না। তো একটা বুঝতেই পারো যে একটা আমার এতটা অসুস্থ থাকার পরও আমার ছেলে কিন্তু মানে পুরো চেষ্টা করে যে আমি ভালো রেজাল্ট করব, ভালো পড়াশোনা করব, বাবা মার মুখ উজ্জ্বল করব, বাবা মার পাশে দাঁড়াবো, বাবা মার জন্য কিছু করব, বাবা মার কিছু নেই, এইগুলো কিন্তু সবসময় ভাবে। আর আমার কি হারে মশা কামড়াচ্ছে দেখতেই পাচ্ছ, মশা কামড়ে আমার আর কিছু নেই আর কি, পুরো পাগুলো জ্বালিয়ে ফুলিয়ে বড় বড় একদম করে দেবে। এখানে বর খেয়ে দিয়ে এসছে, বরকে বলে ওখানে ক্যামেরাটা চলছে, বর বলছে তাই, আমি বললাম হ্যাঁ। তাই জন্য দেখো হাত ধুতে এসছে, আর ছেলে এখনও ভাতের থালায় বসে আছে, আর ছেলে আর বাবা ওখানে বলা বলি করছিল যে জল ঢালতে গেছে না, মানে জল ঢালতে গিয়ে ওখানে কিছু মানুষ আছে যারা মানে কি বলবো কেমন একটু মানে একজন মানে কোমরে ঘটি আর গামছা বেঁধে বসে বসে ঘুমাচ্ছিল, সেই সব কথা বাবা ছেলে বলছিল আর কি। ছেলে বড় হলে বুঝতেই পারো হাসি মজা এইভাবেই চলে। তারপর ও বলছিল ও যখন মেলায় ঠাকুর দেখতে গেছিলো সেই সব গল্পগুলো করছিল, শুনছিলাম, ভালো লাগে বেশ জানো, পরিবার মানেই তো তাই। তো আমাকে বলছে মা আমি ভাত খাইনি, ভাত ওখানে রয়েছে। আমি আবার বললাম কেন, তুমি ভাত রেখে এসো, ওইটুকুনি ভাত দিচ্ছি তাও তুমি খেতে পারো নি? বলছে মা খেতে পাচ্ছি না। আমি বুঝি রেজাল্টের চিন্তা করছে, রেজাল্টের টেনশন করছে জানো তো, ও আমাকে না বললে কী হবে, আমি তো বুঝি। তো এখানে বাথরুম যাবে, তো আমি সরে গেলাম এখানটা, তাই ওখানে চলে গেল। তারপর আমি বললাম তৎক্ষণ আমি বাসনটা ধুয়ে নিই, আর ও মগ নিয়ে গেছে, তাই আমি টিফিন কারি বাটিটা দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি। তারপর আমার এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি, আমার এখন ভাত খেতে হবে আর কি। আর এই মশাগুলো তোমাদেরও কি এখানে এরকমই মশা গো? আমাদের এখানে এরকম মশা, বিশাল মশা, মশার চোটে মানে চোখে মুখে অন্ধকার দেখতে পাবে তোমরা। আর ছেলেটার পাগুলো দেখতেই পাচ্ছ কত সরু সরু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আসল কথা, ছেলেটা যদি একটু কিছু কষ্টের করে না, ও না পারে না। আর অনেকেই বলো যে হ্যাঁ সব পারবে, একা ছাড়তে হবে, একা করতে দিতে হবে, আমিও জানি যে একা ছাড়তে হবে, যার জন্য আমি ছাড়িও। কিন্তু আমি তো জানি আমার ছেলেটাকে আমি কত কষ্ট করে আমার কাছে রেখেছি। এক একটা এমন ঘটনা ঘটে গেছে যেটা তোমরা না দেখলে হয়তো সেই সময় বিশ্বাস করতে না, জানো। সেই সময় যদি আমাদের কাছে ক্যামেরাওয়ালা ফোন থাকতো, হয়তো আমি ছবি তুলে বা ভিডিও করে রাখতাম, আজ হয়তো তোমাদের সামনে পোস্ট করতে পারতাম। একটা সময় ছেলের আমার গায়ে গোটা গলার কাছ থেকে ডাল তরকারি পরে এমন মানে গাটা পুরো ঝলসে গেছিলো, পুরো ভিতরে লাল মাংস বেরিয়ে এসেছিলো। সেখান থেকে অনেক কষ্ট, অনেক দিনের পর, প্রায় মাস 2 পর ছেলে আমার মানে একটু মানে নিজের একটু 19-20 ভালো হতে শুরু করেছিল। অনেক দিন পুরো সাপের খোলসের মতো ওর গায়ে দিয়ে পুরো সব ছেড়ে বেরিয়ে গেছিলো, নাভি পচে গেছিলো, প্রচুর কিছু হয়েছে জানো তো, যেগুলো বললে হয়তো তোমরা বলবে গল্প কথা, কিন্তু আমাদের জীবনের সাথে ঘটেছে তো, তাই আমরা জানি। আর এখানে মুদি সদাই জিনিস লিখ তোমাদের দেখানো হয়নি, কালকেরে মায়ের ওখান থেকে তোমরা দেখতে পেয়েছিলে যে প্রসাদ পেয়েছিলাম, তো প্রসাদ এই যে একটা আপেল, 1 কুচিটা ওদের জন্য রেখে দাও, আর 3 কুচি আমাদের নিয়ে নাও। আর এর সাথে সাথে একটু সন্দেশটা দেখিয়ে দাও। সন্দেশগুলো ফুল মানে মায়ের আশীর্বাদী ফুলেছিল তো, তো একটু নরম হয়ে গেছে। তো এই যে সন্দেশ পেয়েছি আমি আর বর, প্রসাদ, আর এই তার সাথে আপেলটাও আমি পেয়েছি। এই নিয়েই তো মানে কিছু ভিড়ভাড়টা দেখলেই তো দাঁত থেকে 10 হাত দূরে থাকতে চেষ্টা করে। ওই গোদের ঘটির মধ্যে নিয়ে নেওয়া, 1 কুচি কেটে রাখো, একটা সন্দেশ আর এটা নিয়ে নেবা। আর বর মুদি সদাই নিয়ে এসছে, সরো একটু কদিন ধরে পাউরুটি খেতে ইচ্ছা করছে, তাই যে পাউরুটি নিয়ে এসছে, বিস্কুট এনেছে, বিস্কুট ছিল না, তেলের প্যাকেট, লঙ্কা টঙ্কা, আটা ফাটা সব নিয়ে এসেছে। আর ছেলের ইচ্ছে ছিল একটু শসা পেঁয়াজ টমেটো আছে মা একটু স্যান্ডউইচ খাওয়ার, কিন্তু এই যে এই মানুষটা অনেক দেরি করে নিয়ে এসছে, আসলে ঘুমায়নি তো, টিভি চালিয়ে দিয়ে ঠুকঠুক করে ঘুমিয়ে পড়ছিল, তার পাখাটা বন্ধ করি। আবার দেখো করে আওয়াজ করছে, তোমরা শুনতে পাচ্ছ তো? ওই দেখো টুকটুক করে, তো কালকে টুকটুক করে, তো কালকে মায়ের পুরো ভিডিও দিয়েছি, ছেলে যতটা পেরেছে করেছে, তো হচ্ছে ব্যাপার। তো চলো
প্রসাদ ফসাদ খেয়ে একটু বেরিয়েছিলাম, ঘুরে টুরে এসে এখন অনেক রাত, এখন বসেছি রুটি করতে। আজকে রুটি হবে, তরকারি হবে, আর ওই দেখতে পাচ্ছ সামনে জলে হচ্ছে, ওখানে আম ভেজানো আছে। সেই আমটা হচ্ছে আমাদের পাশে বাড়ি বৌদিদের গাছে ও আম দিয়ে গেছিলো, সেই আমটা দেখতে পাচ্ছি একটু কালো কালো মতন হয়েছে, তার জন্য ওই আমটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর মানে কষের জন্য বর খেতে চায় না, বুঝেছো, সেই কারণে জলে ভিজিয়ে রেখেছি। ওই বৌদি দিয়েছিল, আর কবে বৃহস্পতিবার দিয়ে গেছিলো, আমি পুজো করছিলাম তখন দিয়ে গেছিলো, সেই জন্যে তখন খাওয়া হয়নি, তাই এখন। আর বর এনেছিল কাঁচা আম, সেখানে সে আমটা পেকে গেছিলো, সেটাও দেখছি একটু কেমন কেমন হয়ে গেছে। আমরা দাও, তারপরে আমি করে দেবো, কেটে কুটে বাদ দিয়ে তোমাদের দেবো আর কি। গরম পড়েছে না, সের জন্য। তো চলো রুটি ফুটি করে খাওয়া দাওয়া কমপ্লিট করি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের কাছে পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, রুটি করা হয়ে গেছে, আর বেরিয়েছিলাম সন্ধ্যাবেলার থেকে, তোমাদের দেখানো হয়নি, মানে সন্ধ্যা না, রাত দুপুরেই বেরিয়েছিলাম। এখানে একটু ছেলে বলেছিল ভাত খাবে, দুপুরে ভালো করে খাইনি, মাছের তরকারি আর এখানে রয়েছে ওই বড়ার তরকারি, দুটো গরম করেছি। ছেলের শরীর ভালো না, ছেলে রাতেও দুটো রুটিই খেলো আর কি, বলছে ভালো লাগছে না আর কি, ভালো একটানা ঘুমালে তাহলে হয়তো শরীরটা ভালো হবে। আর বর এই যে বসে আছে, তবে তোমাদের বলা হয়নি, আমার বর কিন্তু দাড়ি কাটলে চুল কেটে থাকলে দেখো বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগে, তাই না? ও সবসময় শুধু ও। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, বলো গুড নাইট, আমাকে তো বলো না। গুড নাইট। ঠিক আছে, হিসাব ছেলেকে দিয়ে যে মুদি সদায় জিনিস আনালাম অনেকদিন পরে, যে হিসাব করে মেলাতে বললাম, আমি তো মেলাই না, ছেলেকে বললাম। আর একটা জিনিস করেছে বর আজকে, এই যে তেলের প্যাকেটটা, এখানে কোনো কারণে ফুটো আছে, ছেলে যখন ওটা রাখতে গেছে দেখছে যে তেল বেরোচ্ছে, তাই ওকে বাবাকে বললো তুমি দেখে আনো নি, আমি বললাম তো এখানে রাখা আছে, দেখা যাক কি হয়।